নমস্কার। এই মুহূর্তে চলে এসেছি দ্য ডিজিটাল নিউজ লাইন শো নিয়ে। দ্য ডিজিটাল নিউজ লাইন ফেসবুক পেজের এটা প্রথম দ্য ডিজিটাল নিউজ লাইন শো। আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য বীমা। জীবন বীমা তো আমরা অনেকেই করি, কিন্তু স্বাস্থ্য বীমা আমরা কজন করি, বা স্বাস্থ্য বীমা সম্পর্কে সচেতনতা আমাদের কজনের রয়েছে। তো সেই সব বিষয় নিয়েই আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন সুমন্ত সাহা। সুমন্ত সাহা একজন স্বাস্থ্য বীমা বিশেষজ্ঞ। চলুন সুমন্ত দাকে আমাদের এই লাইভে প্রথমে অ্যাড করে নেওয়া যাক। সুমন্ত দা, তোমাকে স্বাগত জানাই আমাদের ফেসবুক লাইভে। তো আজকের বিষয় স্বাস্থ্য বীমা। তো প্রথমে যেহেতু তুমি এই বিষয়টার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই বিষয়ে বিশেষজ্ঞ, তো শুরুতেই তোমার কাছে জানতে চাইবো যে স্বাস্থ্য বীমা বিষয়টা ঠিক কি? স্বাস্থ্য বীমা হচ্ছে এমন একটা রিস্ক কমানোর একটা জায়গা যেখানে চিকিৎসার দরুন আজকের ডেটে প্রচুর টাকা পয়সা চিকিৎসায় খরচা হয়, সেখানে কিছু সংখ্যক প্রিমিয়াম দিয়েই আমরা নিজেদের যে ফিনান্সিয়াল রিস্কটা সেটাকে আমরা কমাতে পারি এই স্বাস্থ্য বীমার মাধ্যমে। এবং এই স্বাস্থ্য বীমার দরুন আমাদের মেডিক্লেমের যে সমস্ত হসপিটাল থেকে আরম্ভ করে ওষুধের যে সমস্ত খরচা সাপেক্ষ যে সমস্ত ব্যাপারগুলো থেকে যায়, সেইগুলো আমরা কিছুটা এই স্বাস্থ্য বীমা করালে উপকৃত হতে পারি। এবং এতে আমাদের যে ফিনান্সিয়াল যে রিস্কটা সেটাও কিছুটা কম হয়। কারণ আজকে যদি স্বাস্থ্য বীমা কেউ যদি না করে, সেক্ষেত্রে যদি হঠাৎ যদি কোনো রকমের কিছু যদি প্রবলেম অ্যারাইজ করে রিলেটেড হেলথ, সেক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন হতেই হয়। আর আজকের ডেটে হসপিটালের খরচা কিন্তু অনেক কিন্তু বেড়ে গেছে, এবং সেক্ষেত্রে আমি মনে করি মেডিক্লেম থাকলে কিন্তু সেই বার্ডেনটা কিন্তু তার কমে যায়। মানে একটা লোক কেউ যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তাহলে তার যে বিপুল চিকিৎসা খরচ, সেই চিকিৎসা খরচ থেকে একটা ফিনান্সিয়াল বার্ডেনটা কমে যায় এবং চিন্তাটা থাকে না যে আমি অসুস্থ হলে আমার অবশ্যই চিকিৎসা খরচ কোথা থেকে জোগাড় হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এইটা তো মানে যেমন জীবন বীমার ক্ষেত্রেও একটা প্রিমিয়াম নির্দিষ্ট সময় অন্তর দিতে হয়, তো স্বাস্থ্য বীমার ক্ষেত্রে প্রিমিয়ামটা কতদিন অন্তর, মানে এটা কি মাসে দিতে হয় বা বছরে দিতে হয়, কিভাবে হয় এটা? স্বাস্থ্য বীমাটা বছরে দিতে হয়, এবং কেউ যদি বছরের ডেটটা যদি পেরিয়ে যায়, সেক্ষেত্রে তাকে 15 দিন থেকে 1 মাস অবধি টাইম দেওয়া হয় ওটা পেমেন্ট করার জন্য। এর জন্য কোনো এক্সট্রা পেনাল্টি হয় না, যেটা লাইফ ইন্স্যুরেন্সে হয়, সেটা মেডিক্লেমে হয় না। মেডিক্লেমে 15 দিন থেকে 1 মাসের একটা গ্রেস পিরিয়ড থাকে, সেই গ্রেস পিরিয়ডের মধ্যেই কিন্তু তাকে প্রিমিয়ামটা পে করতে হবে ল্যাপস ডেটের পরেও। কিন্তু জীবন বীমায় হয় কি, 1 মাস গ্রেস পিরিয়ড থাকে কিন্তু তারপর পেনাল্টি নেয়, কিন্তু স্বাস্থ্য বীমায় পেনাল্টির কোনো জায়গা নেই, 15 দিন থেকে 1 মাসের মধ্যে পে করতে হবে ডিউ ডেটের পরে। জীবন বীমার ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট সময় পর টাকাটা ফেরত পাওয়া যায়, টাকাটা ফেরত পাওয়া যায়। স্বাস্থ্য বীমার ক্ষেত্রে কিন্তু যদি সেই বছরের মধ্যে কেউ অসুস্থ না হয়, তাহলে তার মানে সেই যে প্রিমিয়ামটা দিচ্ছে সেটা মানে কার্যত বলা যায় কাজে লাগলো না আর কি। কিন্তু এক্ষেত্রে আমি বলে রাখি, অনেক মানুষ মনে করে যে মেডিক্লেম 1 বছর দেওয়ার পর আমার বা 2 বছর দেওয়ার পর আমার ওই জিনিসটা কোনো কাজে লাগলো না, ওটা নষ্ট হলো টাকা। কিন্তু আমি মনে করি, বা আমার মতো যারা মেডিক্লেমের যারা স্বাস্থ্য বীমা বিশেষজ্ঞ, তারা যেটা মনে করে যে মেডিক্লেমে কিন্তু সিনিয়রিটি বলে একটা অপশন থাকে, অর্থাৎ প্রি এক্সিস্টিং ডিজিজ বলে একটা ডিজিজ হয়, যে ডিজিজের কিছু লিস্টেড কোটা আছে, সেই ডিজিজগুলো কিন্তু কোনো কোম্পানিতে 3 বছর, কোনো কোম্পানিতে 4 বছরের একটা ক্যাপিং থাকে। পলিসি কিন্তু সেই ওয়াইজ হচ্ছে সিনিয়রিটি হয়। সিনিয়রিটি যদি পলিসি না থাকে তাহলে কিন্তু সেই ধরনের ক্লেমগুলো পাওয়া যায় না। অর্থাৎ আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কোনো একজন লোক হয়তো 2 বছর পলিসিটা করলো, 2 বছর পলিসি করার পর তার দেখা গেল সে আর পলিসি কন্টিনিউ করলো না, সে মনে করলো তার পয়সাটা বোধহয় বেকার জলে গেল। কিন্তু 3rd ইয়ারে গিয়ে দেখা যাচ্ছে সে যখন পলিসি যখন আর কন্টিনিউ করলো না, তখন হয়তো ক্যান্সার বা কোনো HIV পজিটিভের কোনো এরকম টাইপের ক্রিটিক্যাল ডিজিজ অ্যারাইজ করলো,
বা কোনো এরকম কোনো হার্টের কোনো প্রবলেম হলো, যেগুলোকে প্রি এক্সিস্টিং ডিজিজ বলে, এই ডিজিজের কেসগুলো কিন্তু 4 বছর পলিসি প্রিমিয়াম পে করার পর পাওয়া যায়। অর্থাৎ সে যেটা মনে করলো 2 বছর পর আমি পেমেন্টটা করার পর আমার পয়সাটা আর কোনো কাজে লাগলো না, আমি আর কন্টিনিউ করবো না, কোনো ক্লেম পাচ্ছি না, সেক্ষেত্রে আমি বলবো যে মেডিক্লেমে কিন্তু সিনিয়রিটি বলে একটা অপশন থাকে, অর্থাৎ পলিসি কত ওয়েটেজ, কত বছর পলিসি আমি চালিয়েছি তার উপর কিন্তু ক্লেমটা ডিপেন্ড করে। আচ্ছা, মানে এটা তুমি বলছো যে বছর বছর কোনো বছরে যদি আমার কাজে না লাগে, সেক্ষেত্রে পরবর্তী বছরগুলোতে কিছু সুবিধা পাওয়া যেতে পারে। আচ্ছা, আর মানে এটা মানে ধরো স্বাস্থ্য বীমার জন্য একটা তো খরচ আছে, তো সেই খরচটা কতটা হতে পারে, মানে একটা যদি একটা আনুমানিক কিছু বলা যায়। আনুমানিক বলতে এখানে 5 বছর করে করে একটা স্ল্যাব তৈরি করা হয়ে থাকে আইডিয়া গাইডলাইনে, যেটা হচ্ছে কারোর 16 দিন থেকে 35 বছর, কারোর 36 থেকে 45, 46 থেকে 50, এরকম স্ল্যাব আছে। সেই স্ল্যাব ওয়াইজ কিন্তু প্রিমিয়ামটা ডিটারমাইন করা হয় যে কতটা প্রিমিয়াম হতে পারে। এই ক্ষেত্রে বলা যাবে না যে কতটা প্রিমিয়াম হতে পারে। আচ্ছা, না ধরো একটা তুমি যদি আন্দাজে একটা মানে একটা বয়স হিসেব করে যদি তুমি একটা আনুমানিক বলো, ধরো একটা 30 বছরের লোক, তার হয়তো বাড়িতে আরো দুজন আছে সঙ্গে, স্ত্রী এবং সন্তান বা বাবা মা রয়েছেন, তো এই তাদের মানে মোটামুটি কত টাকা খরচ করতে হবে? এই ক্ষেত্রে একটা জিনিস বলি, কিছু কিছু কোম্পানি আছে যারা কিন্তু বাবা মাকে ইনক্লুড করে পলিসি ফ্লোটার করে, আর ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ফ্লোটারে কিন্তু বাবা মাকে ইনক্লুড করে না। ফ্যামিলি বলতে বোঝায় হাজবেন্ড, ওয়াইফ আর 3টে বাচ্চা, এটা হচ্ছে ফ্যামিলিতে পড়ে। আর ফ্যামিলির বাইরে অর্থাৎ তার বাবা মা যদি থাকে তারাও তো ফ্যামিলির অন্তর্ভুক্ত, কিন্তু মেডিক্লেম ইন্স্যুরেন্সে ওই তাদেরকে বলা হয় হচ্ছে আলাদা ফ্যামিলি, যার জন্য তাদের পলিসিটা আলাদা হয়, বাবা মার পলিসিটা। কিন্তু ফ্লোটার মানে হচ্ছে হাজবেন্ড, ওয়াইফ, 3টে বাচ্চা। আর এছাড়া আরেকটা তার বাবা মার জন্য তার আরেকটা ফ্যামিলি হলো, সেটার জন্য আলাদা ফ্যামিলি ফ্লোটার বা সিনিয়র সিটিজেন পলিসি, এগুলো নিতে হবে। আচ্ছা, আর যদি বলা যায় যে 30 বছরের একজন আছে, তার ওয়াইফের বয়স 25 কি 26, তার হয়তো একটি বাচ্চা আছে, সেক্ষেত্রে আমি বলতে পারি 3 লাখের যদি পলিসি হয় তাহলে ওই নিয়ার অ্যাবাউট 8,000 এর কাছাকাছি আসবে প্রিমিয়ামটা। আচ্ছা, মানে যদি 3 লাখ টাকার কভারেজ কেউ পায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই 8-8,500 টাকার মতো হবে বছরে 3 লাখে, 2 অ্যাডাল্ট 1 চাইল্ড। মানে 8 থেকে 10,000 টাকার মধ্যে ছোট্ট পরিবার যাদের, তারা আরামসে মানে বছরে এই টাকাটা বছরে মানে 1 বছরে বহুবার দিতে হবে তা না, বছরে একবার খরচ করে সেটা, হ্যাঁ, তো সেটা করতে পারে। আচ্ছা, এই যে তুমি বলতে বলতে যে এই যে টার্মটা তুমি ইউজ করলে ফ্লোটার, এই জিনিসটা ঠিক কি? ফ্লোটার মানে হচ্ছে একটা ছত্র ছাতার মধ্যে 2জন কি 3জন কি 5জন ম্যাক্সিমাম কভারেজ পাবে। একটা ফ্যামিলিতে 2জন থেকে 5জনের মধ্যে একই ছায়ার তলায় একটা পলিসিতেই এই ক্লেমটা পাবে এবং ফেসিলিটিটা পাবে, এটাকে বলা হয় ফ্লোটার পলিসি। আচ্ছা, তো মানে ধরো 5 লাখ টাকার একটা মেডিক্লেম, মানে 5 লাখ টাকার কভারেজ পাবে, তো সেক্ষেত্রে ফ্লোটার হলে মানে সুবিধাটা কি? ফ্লোটার হলে সুবিধা হচ্ছে, ইন্ডিভিজুয়ালের সাথে ফ্লোটারের পার্থক্য হচ্ছে ইন্ডিভিজুয়ালে কিন্তু প্রিমিয়ামটা বেশি পড়ে, কারণ আমি যদি 3জন যদি ফ্যামিলি মেম্বার থাকে, 3জনের যদি আলাদা আলাদা করে যদি প্রিমিয়াম ধরি, সেক্ষেত্রে আমার প্রিমিয়ামটা বেশি পড়ে। কিন্তু আমি যদি ফ্লোটার করি, অর্থাৎ একটা ছাতার তলায় যদি 3জনকে আনি, সেক্ষেত্রে আমার প্রিমিয়ামটা একটু কম হচ্ছে অ্যামাউন্টটা, এবং ম্যাক্সিমাম লোক কিন্তু ফ্লোটারটাই চয়েস করে। কারণ ফ্লোটারে একটা অপশন থাকে, কিছু কিছু কোম্পানিতে ফ্লোটারে অনেকগুলো দুটো অপশন দেয়, একটা হচ্ছে অটো রিচার্জ বেনিফিট বলে একটা অপশন দেয়, যেটা ইন্ডিভিজুয়ালে থাকে না। আর এছাড়া একটা অ্যাড অন বলে একটা অফার দেয়, কেউ দেয় 200%, কেউ দেয় 300%, কেউ দেয় 100%। এই জিনিসটা ফেসিলিটি গুলো দেয় বলেই একটা ছত্রছায়ার মধ্যে প্রিমিয়ামটা কমের জন্যই কিন্তু কাস্টমার ফ্লোটার পলিসি চুজ করে। কাস্টমার কিন্তু সবার আগে প্রিমিয়ামটা খেয়াল করে, যে প্রিমিয়ামটা আমার কত পড়ছে। ক্লেম তো দুটোতেই পাবো, ইন্ডিভিজুয়ালে পাবো, ফ্লোটারেও পাবো। আচ্ছা, না কিন্তু ধরো যদি একটা পরিবারের 3জন সদস্য তারা একটা পলিসি করলো, এবং সেটাতে ধরো বছরে 5 লাখ টাকার কভারেজ পাওয়া যাবে, তো সেক্ষেত্রে যে এটা কি মানে ওই 3জনের
তিনজনের কি একটা নির্দিষ্ট অনুপাতে এই 5 লাখ টাকাটা ভেঙে দেওয়া হবে নাকি পুরো না টাকাটা পাবে? না, এরকম কোনো নিয়ম নয়। 5 লাখ টাকা যদি টোটাল কভারেজ থাকে, কোনো একজনের যদি হয় সেও 5 লাখ টাকা অ্যাভেল করতে পারবে, আর যদি দুজনের হয় বা তিনজনের হয় তারাও 5 লাখ টাকা অ্যাভেল করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে 5 লাখ টাকার যে ফ্লোটার পলিসিটা, একজনের সাপোজ 5 লাখ টাকা 1 বছরের 6 মাসের পলিসি রিনিউ করার 6 মাসের মধ্যেই শেষ হয়ে গেল, তাহলে ব্যালেন্স হয়ে গেল 0। এবার বাকি যে দুজন আছে, যদি সেম ইয়ারে যদি কোনো কিছু অ্যারাইজ করে, কোনো ক্রিটিক্যাল কিছু, সেক্ষেত্রে যদি হসপিটালাইজেশন হয়, সেক্ষেত্রে কিন্তু নো ক্লেম বোনাস বলে একটা অপশন আছে পলিসির পরে, সেই নো ক্লেম বোনাসটা সে অ্যাভেল করতে পারছে। নো ক্লেম বোনাসের পরে অটো রিচার্জ কিছু কিছু কোম্পানি দিয়ে থাকে, সেই অটো রিচার্জ বেনিফিটের জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না, সেইটা অ্যাভেল করতে পারে। আর সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাড অন কভার দেয়, যেটাকে অটো রেস্টোরেশন বলা হয়। টার্মটা হচ্ছে অটো রেস্টোরেশন, কোনো কোনো কোম্পানিতে আবার এটাকে আবার অটো রিচার্জ বলে। এই অটো রেস্টোরেশন পার্টটাতে কোনো কোম্পানি 2 টাইমস, কোনো কোম্পানি 1 টাইমস, কেউ আবার 3 টাইমস দেয়। এইটা একটা এক্সট্রা বেনিফিট যেটা ফ্লোটারে নেই, এই অ্যাডভান্টেজ গুলো, এই যেটা ইন্ডিভিজুয়ালে নেই। ইন্ডিভিজুয়ালি নেই মানে ইন্ডিভিজুয়াল হলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা লোকের জন্য বরাদ্দ থাকলো, একটা লোকের জন্য বরাদ্দ থাকলো, আর এটা কি আমি যে কোনো কারোর ক্ষেত্রে ইউজ করতে পারছি, যে কোনো কারোর ক্ষেত্রে আমি 5 লাখ টাকা ব্যবহার করতে হ্যাঁ, পারি। এটা যদি খুবই আমার ফ্লেক্সিবল। হ্যাঁ পরিবারের 3 জন সদস্য, তার মধ্যে একজন হয়তো অসুস্থ হলো, পুরো টাকাটাই ওখানে খরচ হলো, তাহলে অন্য দুজনের ক্ষেত্রে সেটা পরে আর আমি ব্যবহার করতে পারছি না, ব্যবহার করতে গেলে ওই অটো রিচার্জ। আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে, আজকে সাপোজ একটা ফ্যামিলিতে যদি 3 জন মেম্বার থাকে, সেক্ষেত্রে সে ডিসাইড করবে আমি 2 লাখ 2 লাখ 2 লাখ 6 লাখ টাকা নিচ্ছি, অথবা 3 লাখ 3 লাখ 3 লাখ 9 লাখ টাকা দিচ্ছি, কারণ ওই যে বললাম প্রিমিয়ামটা বেশি পড়ে ইন্ডিভিজুয়ালে। সেক্ষেত্রে যদি 3 লাখের পলিসি যদি ইন্ডিভিজুয়ালি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে 3 লাখ অব্দি সে কিন্তু পাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যদি ফ্লোটার যদি সে একটু বেশি পয়সা দিয়ে যদি প্রিমিয়াম দিয়ে যদি 5 লাখ টাকা নিয়ে নেয়, তাহলে সে কিন্তু যে কোনো একজনের জন্য 5 লাখ অব্দি ইউজ করতে পারছে। প্রিমিয়াম খুব একটা ডিফারেন্স হয় না, 3 লাখের সাথে 5 লাখের ডিফারেন্স 1200 থেকে 1300 টাকা। আচ্ছা মানে এটা যদি সরাসরি তোমাকে জিজ্ঞাসা করি যে একজন স্বাস্থ্য বীমা বিশেষজ্ঞ হিসেবে তুমি কাস্টমারকে কি পলিসি নিতে সবচেয়ে বেশি পরামর্শ দাও, মানে ফ্লোটার না ইন্ডিভিজুয়াল? আমি বলবো সবসময় ফ্লোটার নিতে, ফ্লোটারের বেনিফিটটা বেশি, ইন্ডিভিজুয়ালের বেনিফিটটা কম। শুধু তাই নয়, ফ্লোটারের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ওই যে বললাম অটো রেস্টোরেশন পার্টটা থাকে, যেটা 2 টাইমস বা 3 টাইমস পাওয়া যায়, এই একটা ফেসিলিটি আছে। আর আর হচ্ছে প্রিমিয়ামটাও আমাদের একটু কম পড়ে। এবং শুধু তাই নয়, আর আমি বলবো সবসময় কাস্টমারদের 5 লাখ টাকার পলিসিটা চুজ করতে, কারণ 5 লাখ এর পলিসি থেকে কিন্তু 10,000 টাকা বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসি রুম পাওয়া যায়। 5 লাখের নিচের পলিসিতে কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসি রুমটা পাওয়া যায় না। আর এখন যেহেতু এই কোভিড সিচুয়েশনে হসপিটালের বেডের ভাড়া এখন অনেক বেড়ে গেছে আগের থেকে, সেহেতু সস্তার পলিসি দেখে সস্তার প্রিমিয়াম দিয়ে সেদিকে না যাওয়াই ভালো, সেক্ষেত্রে ফিউচারে বিপদ আছে। আচ্ছা, তো আচ্ছা মানে যিনি ধরো এখনো পর্যন্ত পলিসি করেননি, করতে চান, তো প্রাথমিকভাবে যেটা সবচেয়ে খুব জরুরি সেটা হচ্ছে এক তো প্রিমিয়াম, যেটা নিয়ে আমরা কথা বললাম একটু আগে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা মেডিক্লেম পলিসি করতে গেলে ঠিক কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়? ডকুমেন্টস কিছু না, খালি ডেট অফ বার্থ প্রুফ লাগে। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে প্যান কার্ড দিতে পারে, আধার কার্ড দিতে পারে, বার্থ সার্টিফিকেট দিতে পারে, পাসপোর্ট দিতে পারে, কোনো একটা আইডি প্রুফ, এবং তখন ডেট অফ বার্থ যেখানে আছে সেই যে কোনো একটা আইডি প্রুফ এবং তার সাথে ডেট অফ বার্থ দেখালেই পলিসি ইস্যু হয়ে যায়। আচ্ছা, আর এটা কি মানে হেলথ যে চেক আপ সেটা কি সকলের জন্য বাধ্যতামূলক? না, কিছু কিছু কোম্পানিতে 56 ইয়ার্স থেকে হয়, কিছু কিছু কোম্পানিতে 55 থেকে, কোনো কোম্পানিতে 50 আপ হলে হয়। এগুলো হয় কি, পলিসি যখন ফ্রেশ পলিসি নেওয়া হয় 55 বছরের ওপর হয়ে গেলেই কিন্তু পলিসির হেলথ চেক আপ হয়। এই হেলথ চেক আপ যদি প্রাইভেট কোম্পানিতে করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো পয়সা লাগে না, কিন্তু ন্যাশনালাইজ কোম্পানিতে যদি হেলথ চেক আপ হয় সেক্ষেত্রে তাকে আগে কিন্তু পেমেন্ট করতে হয়, পরে সেটা রিএমবার্সমেন্ট হয়ে যায় যদি পলিসি অ্যাকসেপ্ট হয়। আর যদি পলিসি রিজেক্ট হয়ে যায়, যদি দেখা যায় যে হেলথ রিলেটেড তার কোনো প্রবলেম আছে, সেই ব্রাঞ্চ হয়তো বা সেই কোম্পানি হয়তো পলিসিটা তার অ্যাকসেপ্ট করলো না, তখন কিন্তু টাকাটা পাওয়া যায় না। আদারওয়াইজ টাকাটা পাওয়া যায় কিন্তু রিএমবার্সমেন্ট সেটা। কিন্তু প্রাইভেট কোম্পানিতে হলে কি হয়, পলিসি অ্যাকসেপ্ট হোক আর অ্যাকসেপ্ট নাই হোক, হেলথ কেয়ার যে সমস্ত চেক আপের কস্ট সেটা কিন্তু কোম্পানি নিজে বেয়ার করে, এটা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। প্রাইভেট কোম্পানিগুলো করে।
আর সরকারি ক্ষেত্রে সেটা নিজের খরচে করতে হয়, পরে পরে যদি পরে পাওয়া অ্যাকসেপ্ট হয় পলিসি তখন রিএমবার্সমেন্ট হয়, যদি পলিসি অ্যাকসেপ্ট হয়। আচ্ছা, কিন্তু এই ধরো এই যে মানে যারা অসুস্থ হলেন, মানে মেডিক্লেমের আওতায় যারা পড়লেন, তো তারা ক্লেমটা কিভাবে করবে, মানে টাকাটা কিভাবে পাবে? হ্যাঁ, টাকা পাওয়ার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ক্যাশলেস আর একটা হচ্ছে রিএমবার্সমেন্ট। ক্যাশলেসটা হচ্ছে সাপোজ কোন একজন পেশেন্ট হসপিটালে অ্যাডমিট হলো, অ্যাডমিট হওয়ার সময় কোম্পানিতে, যে কোম্পানি থেকে সে পলিসি করেছে, পলিসি করার সময় একটা হেলথ কার্ড দেওয়া হয়, ক্যাশলেস কার্ড যেটাকে বলা হয়। তাতে ফটো আইডি তার থাকে, ডেট অফ বার্থ সব দেওয়া থাকে। সেই আইডি কার্ডটা দেখিয়ে মেডিক্লেম সেকশনে ক্যাশলেস ওরা জিজ্ঞেস করবে হসপিটালে অ্যাডমিট হতে গেলে, আপনার কি মেডিক্লেমের কার্ড আছে? তখন যদি সে বলে হ্যাঁ আমার আছে, সেক্ষেত্রে সেটা ক্যাশলেস হচ্ছে। আর যদি তার মেডিক্লেমের কোনো কার্ড যদি না থাকে, শুধু তাই নয়, যে হসপিটালে সব থেকে আগে দেখতে হবে যে হসপিটালে সে অ্যাডমিট হচ্ছে সেই হসপিটালটা যে কোম্পানির পলিসি আছে সে তার নেটওয়ার্ক হসপিটাল কিনা। যদি নেটওয়ার্ক হসপিটাল হয় তবেই কিন্তু ক্যাশলেস হয়, কিন্তু যদি নন নেটওয়ার্ক হসপিটাল হয় তাহলে কিন্তু রিএমবার্সমেন্ট তাকে বলা হয়, সেটা কিন্তু ক্যাশলেস হয় না। অর্থাৎ হসপিটালের সাথে, যে হসপিটালে কাস্টমার অ্যাডমিট হচ্ছে তার সাথে যে কোম্পানির পলিসি উনি করেছেন সেই কোম্পানির সাথে সেই হসপিটালের টাই আপ আছে কিনা আমাকে সবার আগে দেখতে হবে। যদি টাই আপ থাকে তবেই সেটা ক্যাশলেস হবে, আর যদি টাই আপ না থাকে তাহলে কিন্তু রিএমবার্সমেন্ট হবে। মানে ক্যাশলেস হলে তাকে টাকা দিতে হবে না, তাই তো? ক্যাশলেস যখন হবে তখন কিন্তু তাকে টাকা দিতে হচ্ছে না, কার্ড দিয়ে অ্যাডমিট হচ্ছে। কিন্তু যখন ডিসচার্জ হবে তখন দেখা যাবে যে মেডিক্লেম কোম্পানি, যে কোম্পানিতে উনি পলিসি করেছেন সেই কোম্পানি যতটা টাকা অ্যাপ্রুভ করছেন তারপরও যদি অতিরিক্ত বিল হয়ে থাকে তখন ব্যালেন্স টাকাটা কিন্তু কাস্টমারকে হসপিটালকে পে করতে হবে। আচ্ছা, মানে এই অ্যাপ্রুভালটা কিসের উপর নির্ভর করছে? এই অ্যাপ্রুভালটা নির্ভর করে হসপিটাল যে বিল দেবে, সেই বিলটা হসপিটাল যখন কোম্পানিকে পাঠালো তখন কোম্পানি তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেইটা মিলিয়ে দেখে তারা কিন্তু এই ক্লেমটা সেটেলমেন্ট করে এবং কত টাকা ক্লেম দেবে সেই অ্যাপ্রুভালটাও দেয়। আচ্ছা, মানে ক্যাশলেস হলে আমার হাসপাতালে গিয়ে মানে নিজের পকেট থেকে পয়সা খরচা করতে না হবে না, আমার ক্যাশলেস হলে হেডেকটা কম। হ্যাঁ হাসপাতালে। আর যদি এমন কোনো মানে সব সময় তো আর অসুস্থতার সময় তো আর মানে একদম এমার্জেন্সি পিরিয়ডে তো আর ইয়ে করা যায় না যে কোথায় যাচ্ছি, মানে সেই হাসপাতালটা ক্যাশলেস কি ক্যাশলেস নয় অত দেখার সময় থাকে না। তো যদি পয়সা খরচ করে কারো ট্রিটমেন্ট করতে হয় এবং তারপরে যদি মেডিক্লেম ক্লেম করতে হয় তাহলে সেই প্রসেসটা কি? হ্যাঁ, এর ক্ষেত্রে বলে রাখি, আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, নেটওয়ার্ক হসপিটালে কখনো রিএমবার্সমেন্ট করতে নেই। সাপোজ আজকে এমন একটা কোম্পানির সাথে এমন একটা হসপিটালে টাই আপ আছে যেখানে কাস্টমার দেখা গেল যে হয়তো বললো যে না না আমার ক্যাশলেস নেই, আমার কোনো মেডিক্লেম নেই, আমি রিএমবার্সমেন্ট প্রসেসেই যাব। অনেক কাস্টমার এটা মনে করে যে ক্যাশলেস ফেসিলিটি বললে বোধহয় বিলটা বাড়িয়ে দেবে, সেক্ষেত্রে ক্যাশলেস না করে রিএমবার্সমেন্ট পাঠে গেলে আমি কোম্পানি থেকে ইজিলি ক্লেম করে নিতে পারবো। কিন্তু সেটাতে অনেক প্রসেসে প্রবলেম হয়, কারণ যে কোম্পানিতে পলিসি করেছে সেই কোম্পানি যদি দেখে যে এই হসপিটাল তাদের নেটওয়ার্কের মধ্যে পড়ছে এবং কাস্টমার ক্যাশলেস না করে রিএমবার্সমেন্ট করছে, সেক্ষেত্রে একটু প্রসেসিং এ একটু প্রবলেম অ্যারাইজ করে। সেই জিনিসটা আমি বলবো না করাই ভালো। নেটওয়ার্ক হসপিটালে যদি যান আপনারা তাহলে নেটওয়ার্ক হসপিটালে ক্যাশলেস ফেসিলিটি নিন। যে হসপিটালের সাথে আপনার যে কোম্পানি যদি আপনার পলিসি টাই আপ থাকে, যে কোম্পানিতে আপনি পলিসি করেছেন, তাহলে আমি বলবো ক্যাশলেসই যাবেন, রিএমবার্সমেন্টে যাবেন না, কারণ সেখানে কিন্তু প্রবলেম আপনারই হবে, হেডেকটা আপনারই হবে। কারণ হসপিটালের সাথে কিন্তু অলরেডি কোম্পানি টাই আপ আছে, আপনি নিজে যেচে কিন্তু রিএমবার্সমেন্ট প্রসেসে গেছেন আপনার সুবিধার জন্য বা আপনার অসুবিধার জন্য, সেটা যাই হোক, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোম্পানির তরফ থেকে প্রসেসিং এ একটু প্রবলেম হয় এই নেটওয়ার্ক টাই আপ হসপিটালে যদি রিএমবার্সমেন্ট করা হয়। আর রিএমবার্সমেন্ট যেটা তুমি শ্রমিক বলছিলে যে রিএমবার্সমেন্ট প্রসেস যেটা, যদি কোনো নন নেটওয়ার্ক হসপিটালে এমার্জেন্সি ক্ষেত্রে যদি কোনো পেশেন্ট যদি অ্যাডমিট হয়, সেক্ষেত্রে আমি তাকে বলবো যে তার মেডিক্লেম আছে কিনা সেই পেপারটা তারা জিজ্ঞেস করে যে আপনার কি কোনো মেডিক্লেম আছে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় তার মেডিক্লেমের সাথে কোম্পানির সাথে তাদের যে হসপিটালে যদি টাই আপ না ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা কিন্তু অলরেডি বলেই যায় দেখুন আমাদের সাথে কিন্তু ক্যাশলেস নেই, আপনাকে রিএমবার্সমেন্ট প্রসেসে যেতে হবে। সেক্ষেত্রে রিএমবার্সমেন্ট প্রসেসের রুলসটা হচ্ছে হসপিটালের সমস্ত বিল আপনাকে ভর্তি হওয়া থেকে আরম্ভ করে আর ডিসচার্জ হওয়া অবধি সমস্ত বিল আপনাকে নিজের পকেট থেকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে সমস্ত হসপিটাল বিল, ওষুধের বিল, আপনার যে সমস্ত টেস্টের বিল আছে এবং হসপিটাল ডিসচার্জ লেটার অবশ্যই সেটা দিতে হবে অরিজিনাল। এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো
যে মেডিক্লেম যে পলিসি আছে, সেই মেডিক্লেম পলিসি যে ক্লেম ফর্ম আছে, সেই ক্লেম ফর্ম ফিল আপ করে আপনার যে এজেন্ট আছে সেই এজেন্টের হাতে কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ অরিজিনাল সমস্ত বিল এবং ক্লেম ফর্ম, এবং সেই ক্লেম ফর্মটা যদি রিএম্বার্সমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু ক্লেম ফর্মে পার্ট এ আর পার্ট বি দুটো ফর্ম থাকে। পার্ট বিটা কিন্তু হসপিটালিজম থাকে, অর্থাৎ এটা রিএম্বার্সমেন্ট কেসের জন্য হসপিটাল থেকে কিন্তু স্ট্যাম্প করিয়ে আনতে হয়। হসপিটাল থেকে যদি পার্ট বি ক্লেম ফর্ম যদি স্ট্যাম্প করিয়ে না আনা হয় সেক্ষেত্রে কিন্তু রিএম্বার্সমেন্ট ক্লেম অ্যাকসেপ্ট করবে না কোম্পানি। আচ্ছা, তো মানে এক্ষেত্রে মানে ফ্লোটা ক্যাশলেস আর যে রিইম্বার্সমেন্ট, তো দুটোতে কোম্পানির টাকার যে অ্যাপ্রুভাল মানে যে ক্লেমটা দিচ্ছে সেই ক্ষেত্রে কি কোনো পার্থক্য আছে? মানে রিইম্বার্সে কি টাকা কম পাওয়া যায় বা পেতে দেরি হয় এরকম কিছু থাকে? অবশ্যই, আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি। প্রায় সাপোজ বলছি, যদি দেখা যায় যে 60,000 টাকা ক্যাশলেস হয়েছে, সেই ক্যাশলেসটাই যদি রিএম্বার্সমেন্টে আনা যায় তাহলে হয়তো দেখা যাবে হয়তো 42,000 টাকা হয়েছে। একটু তো ডিফারেন্স হবে ক্যাশলেস আর রিএম্বার্সমেন্টে। আচ্ছা আচ্ছা, পরের প্রশ্ন আমার কাছে এখনো অনেকগুলো প্রশ্ন রয়েছে তোমার জন্য, কিন্তু সেই প্রশ্নে আমি আসব তার আগে আমি একজন আমাদের সঙ্গে এক মুহূর্তে লাইভে রয়েছেন একজন, তিনি একটা প্রশ্ন করেছেন, তো তার প্রশ্নে আমি আসতে চাই। অরিন্দম দত্ত জিজ্ঞাসা করছেন যে লিখেছেন তার মা 67 বছর বয়স এবং তিনি, তার স্ত্রী এবং তার ছেলে ফ্লোটার পলিসিতে রয়েছেন। তিনি জানতে চাইছেন তার মাকে কি ফ্লোটারের ভেতর আনতে পারবেন? এটা সব থেকে বড় কথা, আমার মনে হয় সুমন্তদার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব সুমন্তদাকে আবার আমাদের যোগাযোগে ফিরিয়ে আনার জন্য। তো যাই হোক, এতক্ষণ আমরা সুমন্তদার সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে স্বাস্থ্য বীমার প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্য বীমা কেন প্রয়োজন। তো সুমন্তদা আবার আমাদের সঙ্গে চলে এসেছেন। তো হ্যাঁ, তো তুমি প্রশ্নটা আমি আরেকবার করি তোমাকে। তো অরিন্দম দত্ত তিনি জানতে চাইছেন যে তার মায়ের বয়স 67 বছর বয়স, 67, এবং তার স্ত্রী তার ছেলে তারা দুজন ফ্লোটারে আছে। তো তার মাকে কি ফ্লোটার পলিসিতে আনতে পারবেন তিনি, সেটা তিনি জানতে চাইছেন। সবার আগে জানতে হবে যে কোন কোম্পানিতে এই পলিসিটা আছে। আচ্ছা, না ধরো অ্যাপারেন্টলি তুমি যদি একটা মানে সাধারণত ওই যে বললাম ফ্লোটার মানে হচ্ছে দুটো, একটা হচ্ছে উনি যেমন আছেন ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে নিয়ে যে ফ্লোটারে আছেন উনি হচ্ছেন একটা ফ্যামিলি, এবং ওনার মা যদি থাকেন, একা যদি সিঙ্গেল থাকেন মা, সেক্ষেত্রে মাকে ফ্লোটারের মধ্যে ঢোকানো যাবে না, মাকে কিন্তু ইন্ডিভিজুয়াল মেডিক্লেমই করতে হবে। হ্যালো, হ্যাঁ, তো আচ্ছা, মানে মাকে ফ্লোটারে নিতে পারবে না, তাই তো? না না না, ইন্ডিভিজুয়ালি মাকে করতে হবে। আচ্ছা আচ্ছা, তো অরিন্দম বাবু যদি আমাদের সঙ্গে এখন থাকেন তাহলে নিশ্চয়ই এটা শুনলেন যে আমাদের সুমন্তদা কি বললেন, যে ঠিক কি পদ্ধতি। এরপরে এছাড়া যদি আমি আপনাকে বলবো অরিন্দম বাবু, যে আপনার যদি এরপরে আরো বিস্তারিত কিছু জানার থাকে তো আমাদের স্ক্রিনে সুমন্তদার যোগাযোগের নাম্বারটা দিয়ে দিলাম, ফোন নাম্বার 8820041415। এই নাম্বারে সরাসরি ফোন করেও ওনার সঙ্গে কথা বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন আপনার যা যা প্রশ্ন আছে, বিস্তারিত সমস্ত কোয়ারিজ ওখান থেকে পেয়ে যাবেন। তো এরপর আসি পরের আমার যে প্রশ্নটা আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে রিইম্বার্সমেন্টের ক্লেম তো হলো, কিন্তু যদি কোনো কারণে সেই ক্লেম কোম্পানি রিজেক্ট করে দেয় তো তখন উপায় কি? ক্লেম যদি কখনো রিজেক্ট করে সেই ক্লেমকে চ্যালেঞ্জ করা যায়, তার জন্য কোম্পানির ওম্বার্সম্যান আছে, যে ওম্বার্সম্যানে মেল করলে সেটা সুরাহা পাওয়া যায়। আচ্ছা,
সেটা কি যিনি পলিসিটা করিয়ে দিচ্ছেন তার মাধ্যমে এটা করতে হবে? না 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 না, যিনি পলিসি করিয়েছেন তার মাধ্যমে না, এটা সরাসরি কাস্টমারকে নিজেকে করতে হবে। কারণ ইন্স্যুরেন্স ওম্বাডসম্যান হচ্ছে কাস্টমারের নিজস্ব একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে ওম্বাডসম্যান আপনার মানে কাস্টমারের হয়ে কোম্পানির সাথে লড়ে যদি পজিটিভ কিছু ক্লেম বার করা যায় তো 100% করে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলছি, আমি এরকম কেস দেখেছি। ক্লেম রিজেক্ট হয়েছে, এরপর ইন্স্যুরেন্স ওম্বাডসম্যানে উনি গেছেন, ইন্স্যুরেন্স ওম্বাডসম্যানে যে ক্লেম কোম্পানি, আমি নাম করছি না, যে ক্লেম কোম্পানি রিজেক্ট করে দিয়েছে, বলেছে এই ক্লেমে হবে না কোনো মতেই, কাস্টমার নিজে মেল করে বলছে এটা কেন হবে না, তার অ্যান্সারে কোম্পানি বলে দিচ্ছে, তার একটা ক্লজ দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে যখন কোম্পানি যখন ওম্বাডসম্যানে গেছে তখন 100% ক্লেম পেয়েছে, যতটা পাওয়ার ততটাই পেয়েছে। ওই যে আমি সবাইকেই বলবো, যদি কখনো ক্লেমের যদি কখনো প্রবলেমে যদি রুলস এর বাইরে গিয়ে যদি কোনো কোম্পানি রিজেক্ট করে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ওম্বাডসম্যান আইআরডিএ রেডি করেছে, সেই ইন্স্যুরেন্স ওম্বাডসম্যানকে আপনাকে জানাতে হবে, ওম্বাডসম্যান আপনার হয়ে লড়ে আপনার যদি পজিটিভ যদি ক্লেমের যদি পাওয়ার সম্ভাবনা থাকে আপনি অবশ্যই পাবেন। প্রতিটি কোম্পানি আলাদা আলাদা ওম্বাডসম্যান আছে। আচ্ছা, তো না এবার এই যে মানে একটা রিইম্বার্সমেন্টের যে ক্লেম, তো সেই ক্লেমটা মানে একজন তো মানে স্বাভাবিকভাবে যখন কেউ অসুস্থ হন, তো তার বাড়ির লোকের তো একটা তো মানসিক একটা টানাপোড়েন যায়। তো তারপরে সেই লোকটা হাসপাতাল থেকে ফিরে এলো, তার শুশ্রূষা এবং আরো সেই তার স্বাস্থ্যের দিকে নজর রাখা, এই যে একটা পর্যায়ে চলতে থাকে, তো তার মধ্যে তাকে ক্লেমটাও সাবমিট করতে হবে। তো এটার জন্য কতদিন সময় দেওয়া থাকে, যে মানে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কতদিন পর্যন্ত সেই সময়টা দেওয়া থাকে? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছো। যখন কোনো পেশেন্ট যখন হসপিটালে অ্যাডমিট হয়, হসপিটাল থেকে বেরোনোর পর তো অনেক রকমই খরচা হয়, ওষুধ হোক, ওষুধের খরচা, টেস্টের খরচা, শুধু হসপিটাল থেকে বেরোনোর পরে নয়, হসপিটালে অ্যাডমিট হওয়ার আগেও অনেক কিছু ওষুধ বা অনেক কিছু টেস্ট করাতে হয়। হসপিটালের আগে যে টেস্টগুলো করাতে হয় বা যে ওষুধগুলো ডাক্তাররা দেয় অপারেশনের আগে, সেগুলোকে বলা হয় প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সেস। সেগুলোকে বলা হয় প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সেস। এই প্রি হসপিটাল এক্সপেন্স কিন্তু তখনই পাওয়া যায় যদি কিন্তু অপারেশন হয়। যদি দেখা যায় প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সের মধ্যে যে সমস্ত ডায়াগনস্টিক গুলো হলো এবং যে ওষুধগুলো খেলো, খাওয়ার পর যদি দেখা যায় তার কোনো অপারেশন কেস, সেরকম ডাক্তার বললো যে না আপনার কোনো প্রবলেম নেই, কোনো অপারেশন করা হবে না, সেক্ষেত্রে কিন্তু সেই খরচাগুলো পাওয়া যায় না। কিন্তু যদি কোনো অপারেশন কেস হয়, সেক্ষেত্রে প্রি হসপিটালাইজেশন খরচাটা পাওয়া যায় 100%। আর হসপিটাল থেকে বেরোনোর পর যে খরচাগুলো হয় সেইগুলোকে বলা হয় পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস। এই হসপিটাল এক্সপেন্সেসটা কোনো কোম্পানিতে 90 ডেজ দেয়, কোনো কোম্পানিতে 60 ডেজ দেয় হসপিটাল থেকে বেরোনোর পর। আর ফ্রিতে কোনো কোম্পানি 30 ডেজ দেয়, কোনো কোম্পানি 60 ডেজ দেয়। অর্থাৎ কোনো কোম্পানিতে ফ্রিতে 30 আর পোস্টে 60 আছে, আবার কোনো কোম্পানিতে ফ্রিতে আছে হচ্ছে 60 আর পোস্টে হচ্ছে 90 ডেজ আছে। আচ্ছা, অনেক হাসপাতাল থেকে ছেড়ে বেরোনো, এটা হয়তো অনেক হয়তো কাস্টমারই জানে না যে অপারেশন যদি হয় সেক্ষেত্রে হসপিটালে আগে এবং হসপিটালে পরে খরচাগুলো পাওয়া যায়। এটা হয়তো অনেকেই জানে না, ভাবে হয়তো যে মানে হাসপাতালের খরচ ছাড়াও, তুমি যেটা বলছো হাসপাতালের খরচ ছাড়াও আগে এবং পরে, মানে পরে আমি বেরিয়ে আসার পরেও যে চিকিৎসা ওষুধগুলো দেবে, হ্যাঁ সেটাও চিকিৎসা খরচ, যে সমস্ত মেডিসিনের খরচা হয় সবই পাওয়া যায়, মোরাললেস পাওয়া যায়। আচ্ছা, মানে ওষুধের খরচটা পাওয়া যায়। কিন্তু অনেক সময় কি হয়, মানে কেউ হয়তো মানে এটা তো কাস্টমার স্যাটিসফ্যাকশনের ব্যাপার, তো কেউ হয়তো কোনো পলিসি করেছেন, এবার দেখা যাচ্ছে যে সেই পলিসিটা তার যে কোম্পানিতে করেছেন সেই কোম্পানিতে হয়তো তার মানে ভালো লাগছে না, বা তার মনে হচ্ছে যে তারা ঠিকঠাক তাকে পরিষেবা দিচ্ছে না। সেক্ষেত্রে কি মানে ওই পলিসিটাকেই অন্য কোম্পানিতে ট্রান্সফার করা সম্ভব, নাকি এটা বন্ধ করে নতুন পলিসি করতে হবে? না, অবশ্যই ট্রান্সফার করা যায়। আইআরডিএ তে এলআইসি তে যেটা করা যায় না সেটা কিন্তু জিআইসি তে মেডিক্লেমে সেটা করা যায়। সেটা হচ্ছে মেডিক্লেমে কিন্তু এজেন্ট এবং কোম্পানি দুটোই আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, মানে যখন খুশি এবং মানে বছরের মাঝখানে করে, না বছরের মাঝখানে করা যায়, মানে রিনিউয়ালের টাইমে করতে হবে।
রিনিউয়ালের টাইমে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি। এবং কোনো কাস্টমার যদি 5 বছর পলিসি দিয়ে থাকে, তারপর যদি সে সেকেন্ড কোম্পানিতে পলিসি যদি ট্রান্সফার করে 6th ইয়ারে গিয়ে, যখন 6th ইয়ারে যখন পলিসি ট্রান্সফার হয়ে যখন নতুন কোম্পানিতে আসছে, তখন কিন্তু প্রিভিয়াস 5 ইয়ার্সের সিনিয়রিটিটা সে পাবে। অর্থাৎ তার 5 বছর যে পলিসি প্রিভিয়াস ছিল সেটা কিন্তু ভ্যালিড রইল, তার একটা ওয়েটেজ রইল। এই ওয়েটেজটাই কিন্তু তার প্রি এক্সিস্টিং ডিজিজ যখন কোনো ট্রিটমেন্ট হবে যেখানে 4 বছরের ক্যাপিং থাকে, সেই ক্ষেত্রে তার কিন্তু সেইটা কাজে লাগবে। আচ্ছা আচ্ছা। তো আর ধরো যে মানে যত টাকা দিয়ে একজন কাস্টমার করছেন পলিসি, ধরো কেউ 10,000 টাকা প্রিমিয়াম দিচ্ছে বছরে, তো সেইটা মানে পরবর্তী বছরে গিয়ে বা বছরের মাঝখানে কোনো কারণে কি সেই প্রিমিয়ামের টাকাটা কি পরিবর্তন করা যায়? না, বছরের মাঝখানে প্রিমিয়ামের টাকা পরিবর্তন করা যায় না। আচ্ছা। তবে এক্ষেত্রে বলে রাখি, কাস্টমার ইচ্ছা করলে পলিসির টপ আপ নিতে পারে। টপ আপ বলে টপ আপ কোম্পানি টপ আপ পলিসি হয়। সাপোজ টপ আপ পলিসি নিলে কি হয়, তাতে কিন্তু কোনো ক্যাপিং থাকে না এবং অল্প প্রিমিয়ামের মধ্যে অনেক বেশি সাম ইনসিওরড সে কিন্তু অ্যাভেল করতে পারে। মেন পলিসির কিন্তু প্রিমিয়াম বিষয়। সাপোজ কেউ যদি 3 লাখ টাকার একটা যদি টপ আপ নেয়, সেখানে যদি তার প্রিমিয়াম করে 10,000 টাকা, সে কিন্তু আর 6,500 টাকা দিয়েই কিন্তু 8,000 টাকা দিয়েই কিন্তু 10 লক্ষ টাকার কভারেজ আরো এক্সট্রা পেতে পারে। যেটা সে যদি 10 লক্ষ টাকার মেন পলিসি যদি বাড়াতে যায়, তখন তার ক্ষেত্রে প্রিমিয়ামটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা। আচ্ছা, এই মানে ক্লেম রিজেকশন যেটা তুমি বলছিলে যে ওই মেল করে যেটা করতে হয়, এটা কি ধরো মানে সকলের পক্ষে তো আর মেল করে করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে সরাসরি বা ফোনে কোনো রকম কারোর যদি কোনো রকম যদি যে কোনো কোম্পানির, আমি কোনো কোম্পানির নাম ধরে বলছি না, কোনো কোম্পানির যদি ক্লেম রিলেটেড এরকম কোনো ইস্যু থাকে, সে সরাসরি আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারে। আমি অবশ্যই 100% তার সাথে সহযোগিতা করে তার এই কেসটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, মানে যে কোনো ধরনের মেডিক্লেম সংক্রান্ত সমস্যা হলে কল করতে পারে এই নাম্বারে, কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এতক্ষণ সময় দিলে আমাদের সঙ্গে, এবং আমাদের পেজের দর্শকদের এটা আশা করি তাদের প্রত্যেকেই এটা জেনে সমৃদ্ধ হবেন যে মেডিক্লেমও কিন্তু দরকার। শুধু জীবন বীমা যে প্রয়োজনীয় তা নয়, তার সঙ্গে মেডিক্লেমটাও দরকার, কারণ আজকের যুগে চিকিৎসা খরচটা যেহেতু অনেকটা বেড়ে গিয়েছে। এবং দর্শকদের বলবো যদি আপনারা সরাসরি আরো অনেক কিছু প্রশ্ন থাকে তো এবং ডিটেলে সবকিছু জানার জন্য সুমন্তদার সঙ্গে যোগাযোগ করুন। সুমন্তদার নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, এবং আমাদের এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে কমেন্ট বক্সে সুমন্তদার নাম্বারটা এবং সুমন্তদাকে সরাসরি ফেসবুকে আমি ট্যাগ করে দিচ্ছি, ফলে সরাসরি সেখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন। না হলে এই 8820041415 নাম্বারে ফোন করতে পারবেন। সুমন্তদা, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। তো আবার অন্য কোনো দিন হয়তো অন্য কোনো টপিক নিয়ে, কারণ আমি জানি যে তুমি আরো অনেক কিছু বিষয় নিয়ে কাজকর্ম করো, এবং সেই সব বিষয়েও অন্য কোনো দিন কথাবার্তা হবে। ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। ওকে।